এক গ্রামে রমেশ নামের এক ছেলে বাস করত। রমেশের এই সাতখোলে কেউ ছিল না। সে খুব কষ্ট করে তার জীবনযাপন করত। রমেশ প্রতিদিন কাঠ কাটত এবং সেই কাঠ বিক্রি করে তার জীবনযাপন করত। কিন্তু সেই গ্রামের এক কাঠুরে ছিল যার নাম রাজু। সে রমেশকে খুব হিংসা করত। একদিন সকালে, এটা কি হয়ে গেল আমার সঙ্গে? কি হয়ে গেলাম আমি? কাল সারাদিন ধরে এত কষ্ট করে এত কাঠ কেটে আনলাম, সেগুলো কোথায় গেল? আমি এবার আজকে কি খাবো? তখন সেখানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল গ্রামের এক ব্যক্তি। সে রমেশের এই আর্তনাদ শুনে তার কাছে আসে। কি হয়েছে রমেশ? তুমি এইভাবে কাঁদছো কেন? তোমার কি কোনো সমস্যা হয়েছে? কি বলবো বিশ্বনাথ বাবু, আমার কাল সারা দিনের পরিশ্রম জানি না কি নিয়ে পালিয়েছে। আমি কাল খুব কষ্ট করে অনেকগুলো কাঠ এনে আমার ঘরের সামনে রেখেছিলাম। আমি এতদিনের থেকে কাল অনেক বেশি কাঠ পেয়েছি, কিন্তু বুঝতে পারছি না কি কাজ করলো। কিন্তু তারপর আমার তো একজনের ওপর পুরো বিশ্বাস যে ওর এই কাজ। আপনি তো জানেন যে আমাদের গ্রামের রাজু আমার ওপর কতটা হিংসা করে। ওই আমার কাঠগুলি নিয়েছে। তুমি তো তাকে তোমার কাছ থেকে নিতে দেখোনি, তাই না? তুমি যদি ওর ওপর এইভাবে অভিযোগ লাগাও, তার জন্য তোমার কাছে মজবুত প্রমাণ লাগবে। কিন্তু তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। তাই যদি তুমি গ্রামের মোড়লের কাছে যাও, তারপরেও তুমি মনে হয় কোনো সঠিক বিচার পাবে না। না বিশ্বনাথ মশাই, আমি গ্রামের মোড়লের কাছে যাবই। আমি জানি রাজুর এই কাজ, আর গ্রামেরও সবাই জানে যে রাজু ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। তাই আমি গ্রামের মোড়লের কাছে যাব। শান্ত হও রমেশ, শান্ত হও। আমি তোমার ব্যথাটা বুঝতে পারছি, কিন্তু কি করব? তুমি যদি ওখানে যাও, তবে আশা করি তুমি কোনো সঠিক বিচার পাবে না। তারপরেও যদি যাও, যেতে পারো, কিন্তু মোড়ল মশাইকে বেশি জোর করবে না। সবাই তো জানেন যে এর আগেও সে আমার উপর কত অত্যাচার করেছে। এই তো কয়েকদিন আগেই আমার ঠেলাগাড়ির চাকার নাট ঢিলে করে দিয়েছিল, যেন চাকার নাট খুলে পড়ে এবং আমার পরিশ্রম বৃথা হয়ে যায়, আর সাথে আমারও ক্ষতি হয়। সে তো ঠিক আছে রমেশ, কিন্তু মোড়ল মশাই প্রমাণ ছাড়া কোনো বিচার করবে না। তাই তুমি সাবধানে যাও। রমেশ তৎক্ষণাৎ কিছু গ্রামবাসীকে নিয়ে মোড়লের বাড়ির দিকে রওনা দেয়। এবং সেখানে গিয়ে মোড়লের সামনে দাঁড়ায়। কি হয়েছে রমেশ? তুমি হঠাৎ এত লোকজন নিয়ে আমার বাড়িতে কি মনে করে এলে? মোড়ল মশাই, আমি কাল সারা দিন ধরে অনেক পরিশ্রম করে অনেক কাঠ জড়ো করেছিলাম এবং সেগুলি আমার উঠোনে রেখে আমি রাতে ঘুমিয়ে যাই। কিন্তু সকালে উঠে দেখি সেগুলি নেই, আর সেগুলি চুরি করেছে আমাদের গ্রামের রাজু। তুমি কি জানো যে এটি রাজুরই কাজ? হ্যাঁ মোড়ল মশাই, আমার পুরো বিশ্বাস যে এটি রাজুরই কাজ। আপনি ওকে এখানে উপস্থিত করার ব্যবস্থা করুন। ঠিক তখনই মোড়ল মশাই তার একই লোককে আদেশ দেয় রাজুকে তাড়াতাড়ি উপস্থিত করার জন্য। সে তাড়াতাড়ি করে রাজুর বাড়িতে গিয়ে পৌঁছায়। রাজু, তোমাকে তাড়াতাড়ি মোড়ল মশাই তার বাড়িতে ডেকে পাঠিয়েছে। তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। মোড়ল মশাই আমাকে ডেকে পাঠিয়েছে? ঠিক আছে, চলো। রাজু তাড়াতাড়ি করে মোড়লের বাড়িতে এসে পৌঁছায়। কি হয়েছে মোড়ল মশাই? আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কি সমস্যা বলুন? তুমি নাকি রমেশের বাড়ি থেকে তার কাঠ চুরি করেছো, এটা কি সত্যি? না মোড়ল মশাই, না, এটা পুরোপুরি মিথ্যে। আমি কারো বাড়ি থেকে কোনো কিছু চুরি করিনি। রমেশ আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি কোনো চুরি করিনি। আর রমেশের কাছে কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি? তাকে দেখাতে বলুন। কি রমেশ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে রাজু তোমার বাড়ি থেকে কাঠ চুরি করেছে? তাহলে দেখাও। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আপনারা তো জানেন যে রাজু আমার উপর কত অত্যাচারই না করেছে। এর থেকেই তো বোঝা যায় যে রাজু ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। আমার পুরো বিশ্বাস আছে যে এই কাজ রাজু ছাড়া আর কেউ করেনি।
আমরা তো কেউ মুখের কথায় বিশ্বাস করতে পারি না, আর মুখের কথাতে কাউকে শাস্তিও দিতে পারি না। তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে তুমি তা দেখাও। তাছাড়া আমরা কারো উপর এইভাবে দোষারোপ করতে পারি না। মোড়ল মশাই, আপনি ভুল করছেন। আমি বলছি যে এই কাজ রাজুই করেছে। রাজু ছাড়া আর কেউ এই কাজ আর কেউ করতে পারে না। এটি একমাত্র রাজুর এই কাজ। আপনি আমাকে বিশ্বাস করুন, এটি রাজুই করেছে। আমরা মুখের কথায় কাউকে বিশ্বাস করি না। আমি তোমার মুখের কথায় রাজুকে শাস্তি দিতে পারবো না। তুমি এখন তোমার বাড়িতে যাও। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তখন রমেশ ন্যায় বিচার না পেয়ে নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা দেয়। এবং এদিকে রাজু মোড়লকে বলে, মোড়ল মশাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমি তো আছি আপনার দিকে দেখার জন্য, আপনি কোনো চিন্তা করবেন না। রমেশ পুরো ক্রোধিত হয়ে হাতে কুড়াল নিয়ে বনের দিকে যেতে থাকে এবং নিজে নিজেই বলতে থাকে, আমি ওই রাজুকে ছাড়বো না আজ। আমার সাথে আমাদের মোড়ল মশাইও সাথ দিলেন না। আমার উপর এতদিন থেকে এত অত্যাচার চলছে, কিন্তু আমাদের মোড়ল মশাই কোনো অন্যায়ের বিচারই ঠিক মতো করেননি। আমাকেই এর একটা বিচার করতে হবে। অনেক হয়েছে, আর না। আমি আর এই অন্যায়ের সহ্য করব না। এতদিন অনেক সহ্য করেছি, এখন আর আমি সহ্য করব না। ওদের পাপের শাস্তি দেওয়ার সময় এসে গেছে। এখন আমাকে কিছু করতে হবে, যাতে ওরা তাদের শাস্তি পায়। নিজের মনে মনেই রমেশ এইসব চিন্তা করতে করতে রাস্তা দিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ তার সামনে একটি ঝোপের আড়ালে কিছু একটা চকচক করে জ্বলতে দেখা দেয়। এটা কি? ওই ঝোপের মধ্যে কি এমন চকচক করে জ্বলছে? রমেশ এটা ভেবে সেই ঝোপের দিকে এগিয়ে যায় এবং সেখানে একটি হিরে বসানো একটি হার দেখতে পায়। সে তাড়াতাড়ি করে হারটিকে হাতে তুলে নেয়। এটা কি? এই যে হীরার মালা, যেখানে যে হিরেটি বসা আছে সেটার দাম তো অনেক। এই হিরেটি বিক্রি করলে তো আমি আর গরিব থাকবো না, আমি তো অনেক বড় লোক হয়ে যাব। না না, আমার এটা করা একদমই ঠিক হবে না। এটাকে দেখে মনে হচ্ছে যে এটি মনে হয় কোনো রাজকুমারের। না জানি সে এই হারটিকে হারিয়ে কত দুশ্চিন্তায় আছে। আমার এই হারটি তাদের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আমি এটাই করব। আমি এই হারটিকে নিয়ে রাজকুমারীকে দিয়ে দেব। কিন্তু আমাদের রাজ্যের রাজকুমারী তো হারিয়ে গেছে, কেউই জানে না যে তিনি কোথায় গেছেন। তাহলে এটা কোন রাজ্যের রাজকুমারীর হতে পারে? এটা আমাকে খুঁজে বের করতে হবে। এটি বলে রমেশ সেই হিরে বসানো হারটিকে নিয়ে বনের মধ্যে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তার সামনে দেখা যায় এক ঋষি, যিনি ধ্যানে মগ্ন ছিলেন। রমেশ আস্তে আস্তে তার কাছে যায়। প্রণাম সাধু মহারাজ, প্রণাম। আমি এই জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ঠিক তখনই আমি একটি ঝোপের আড়ালে এই হীরের হারটি পেয়েছি। কিন্তু দেখে তো মনে হচ্ছে যে এই হারটি কোনো রাজকুমারীর। তাই আমি বুঝতে পারতেছি না যে এই হারটি কোন রাজ্যের রাজকুমারের হবে। কারণ আমাদের রাজ্যের রাজকুমারী তো অনেক দিন ধরে নিখোঁজ রয়েছে, কেউই জানে না যে সে কোথায় রয়েছে। তাই আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে অনেক ভালো হয়। তুমি ওই রাজকুমারীকে কেন খুঁজছেছ? কারণ আমি এই হারটি তাকে তো ফিরিয়ে দিতে চাই। তাই সেই রাজকুমারীকে না পেলে আমি কাকে দেব? তুমি জানো যে এই হাড়ের মধ্যে যে হিরেটি আছে সেটা কত দামি। তারপরেও তুমি এই হারটি ওই রাজকুমারীকে ফিরিয়ে দিতে চাও? তুমি তো এই হারটিকে নিজের কাছেও রেখে দিতে পারো, বা এটিকে বিক্রি করে অনেকগুলো টাকাও পেতে পারো। কিন্তু তারপরেও তুমি এই হারটি রাজকুমারীকে ফিরিয়ে দিতে চাচ্ছ। আমি জানি যে এই হারটি কতটা দামি। আমি তারপরেও এই হার তাকে ফিরিয়ে দেব, কারণ আমি কখনো অত বড়লোক হবার স্বপ্ন দেখিনি, বা আমি অত লোভীও নই যে এই হারটিকে বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। ভগবান আমাকে যা দেন আমি তাতেই খুশি। আমার এত ধন দৌলত লাগবে না। আমি এই হারটিকে পেয়ে যতটা খুশি, আমি জানি ঠিক ততটাই বা তার থেকে বেশি দুঃখ তার হচ্ছে যার এটি হারিয়ে গেছে। তাই আমি তাকে তার হার ফিরিয়ে দিতে চাই। এই হার কোন রাজকুমারীর সেটা আমি জানি। তুমি কি সত্যি
সত্যি এই হার তাকে ফিরিয়ে দিতে চাও? হ্যাঁ সাধু মহারাজ, আমি সত্যিই এই হার তাকে ফিরিয়ে দিতে চাই। আপনি বলুন, সেই কোন রাজ্যের রাজকুমারী? সেই রাজকুমারী এই মুহূর্তে কোনো রাজ্যে নেই। ওই রাজকুমারী এক রাক্ষসের কবলে পড়ে আছে। একটি রাক্ষস তাকে বন্দি করে ওই রাজকুমারীকে মূর্তি বানিয়ে দিয়েছে। কি বলছেন সাধু মহারাজ? রাক্ষসের কাছে? মানে আমি কিছু বুঝলাম না সাধু মহারাজ, আমাকে ঠিক করে একটু বুঝিয়ে দিন। আসলে তোমার হাতে যে হীরের হারটি আছে সেটি কোনো সাধারণ হার নয়, সেটি একটি জাদুই হার। তুমি ওই রাক্ষসটিকে মেরে এই হারটি তার গলায় পরিয়ে দিলে সে তার স্বাভাবিক রূপে ফিরে আসবে। কিন্তু আমি ওই রাক্ষসটিকে কিভাবে মারব? আমি তো তার সঙ্গে পেরে উঠব না। আমি তোমাকে এবার যে কথাগুলো বলবো তুমি মন দিয়ে শোনো। ওই রাক্ষসের প্রাণ সেখানে বসে থাকা এক ময়না পাখির মধ্যে রয়েছে, কিন্তু তুমি কোনো সাধারণ অস্ত্র দিয়ে সেই ময়না পাখিটিকে হত্যা করতে পারবে না। তুমি এখান থেকে একটু এগিয়ে গেলেই আর একটি গুহা দেখতে পারবে। সেখানে একটি সিংহ থাকে, কিন্তু সেখানে গিয়ে সিংহটিকে তোমার ভয় পেলে চলবে না। সেখানে সিংহটি তোমাকে 3টি প্রশ্ন করবে। তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিলে সিংহটি তোমাকে একটি তলোয়ার দেবে। সে তলোয়ার নিয়ে গিয়ে যদি তুমি ওই গুহায় গিয়ে রাক্ষসের পাশে থাকা ময়না পাখিটিকে এক কোপে মেরে ফেলতে পারো, তাহলে তুমি ওই রাক্ষসের বিনাশ করতে পারবে। তুমি এই কাজটিকে অত সহজভাবে নিও না, এতে তোমার প্রাণও যেতে পারে। এটা মনে রেখো, তুমি যে কাজটি করতে যাচ্ছ এটি কিন্তু কোনো সাধারণ কাজ নয়। আর যদি তুমি এই কাজে সফল হয়ে যাও, তারপর তুমি এই হার এবং সবকিছুর রহস্য জানতে পারবে। রমেশ সাধু মহারাজের কথা কিছুটা বুঝতে পারলেও অনেক কিছুই বুঝতে পারে না। তার মনের মধ্যে অনেক প্রশ্ন কাজ করছিল, যে কিসের রহস্য আর কিসের কি। কিন্তু তারপরেও রমেশ আত্মবিশ্বাসের সাথে বলে, ঠিক আছে ঋষি মহারাজ, আমি যাব রাজকুমারীকে উদ্ধার করতে। তাতে আমার জীবন চলে গেলেও আমার কোনো পরোয়া নেই। এমনিতেও আমার এই দুনিয়ায় কেউই নেই। আমি মরে গেলে আমার জন্য কাঁদারও কেউ নেই, আবার আমার জন্য আফসোস করার মতো কেউ নেই। বরং আমি মরে গেলে হয়তো অনেকেরই অনেক ভালো হবে। তাই আমি আমার মরণের চিন্তা করি না। আমি যাব রাজকুমারীকে উদ্ধার করতে। রমেশের কথা শুনে সাধু মহারাজ একটু খুশি হয় এবং তিনি আবার ধ্যানে মগ্ন হয়ে যায়। এরপর রমেশ আবার সামনের দিকে হাঁটতে শুরু করে। কিছু দূর যেতে যেতে সে সামনে একটি গুহা দেখতে পায়। আমার মনে হয় এটি সেই সিংহের গুহা। আমাকে সাবধানে ভেতরে যেতে হবে। রমেশ আস্তে আস্তে গুহার ভিতরে প্রবেশ করে এবং সেখানে সামনে একটি সিংহকে দেখতে পায়। এ কি মানুষ তুমি? আমার গুহায় এসেছো? তোমার কি জীবনের কোনো ভয় নেই? আমি তোমাকে এখনই ধরে খেয়ে নিতে পারি। তুমি কি এটা জানো না? জানি সিংহ মহারাজ, আমি জানি, কিন্তু আমি এখানে আমার জন্য আসিনি। আমি এক রাজকুমারীকে মুক্ত করার জন্য তোমার কাছে এসেছি। তুমি আমাকে সেই তলোয়ারটি দাও, যে তলোয়ার দিয়ে আমি ওই রাক্ষসটিকে মেরে ফেলতে পারবো। বুঝেছি, তুমি ওই রাজকুমারীকে মুক্ত করতে এবং সেই রাক্ষসকে হত্যা করার জন্য আমার কাছে তলোয়ার নিতে এসেছো। কিন্তু আমার কাছ থেকে তলোয়ার নেওয়ার আগেই আমার 3টি প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। তুমি কি আমার প্রশ্ন 3টির উত্তর দিতে প্রস্তুত আছো? হ্যাঁ, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। তুমি বলো, তোমার কি প্রশ্ন? তাহলে শোনো আমার প্রথম প্রশ্ন। আমি যত খাই তত বড় হই, কিন্তু জল খেলেই মরে যাই। আমি কি? রমেশ একটু ভেবে উত্তর দিল, তোমার প্রশ্নের উত্তর হলো আগুন। কারণ আগুনে যত কাঠ, কাগজ বা জ্বালানি দেওয়া হয়, আগুন তত বড় হতে থাকে, কিন্তু তার উপর জল ঢাললে আগুন নিভে যায়। তাই এর সঠিক উত্তর হলো আগুন। একদম সঠিক উত্তর দিয়েছো তুমি। তোমার দ্বিতীয় প্রশ্ন। আমি যত শুকাই তত ভিজে যাই। আমি কি? তোমার প্রশ্নের উত্তর হলো তোয়ালে। কারণ তোয়ালে দিয়ে শরীর মুছলে শরীর শুকিয়ে যায়, কিন্তু তোয়ালেটা নিজেই ভিজে যায়। তাই এই ধাঁধার উত্তর তোয়ালে। একদম সঠিক উত্তর দিয়েছো তুমি। তোমার তৃতীয় প্রশ্ন। আমি জন্মাই সমুদ্রে, উড়ে বেড়াই আকাশে,
শেষে মারা যাই মাটিতে। আমি কি? তোমার এই তৃতীয় প্রশ্নের উত্তর হলো মেঘ। কারণ সমুদ্রের জল বাষ্প হয়ে আকাশে উঠে মেঘ তৈরি হয়, তারপর বৃষ্টি হয়ে মাটিতে পড়ে যায়। এভাবেই মেঘের যাত্রা শেষ হয়। তুমি একদম আমার 3টি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছ, তাই আমি তোমাকে এই তলোয়ারটি দিচ্ছি। সিংহটি এই কথাটি বলার সঙ্গে সঙ্গে তার সামনে একটি তলোয়ার উপস্থিত হয়। রমেশ তাড়াতাড়ি করে তলোয়ারটি তুলে নেয় এবং সিংহটিকে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিংহ মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আসছি সিংহ মহারাজ। রমেশ সিংহটিকে ধন্যবাদ জানিয়ে গুহা থেকে বাইরে বেরিয়ে আসে এবং রাক্ষসের গুহার দিকে এগিয়ে যায়। এবং কিছুক্ষণের মধ্যেই রাক্ষসের গুহার ওখানে গিয়ে পৌঁছে যায়। গুহা থেকে এক অদ্ভুত শব্দ আসছিল। তারপরেও রমেশ ভয় না পেয়ে গুহার মধ্যে প্রবেশ করে। গুহার ভিতর এক খুবই ভয়ঙ্কর রাক্ষস দেখা যায় এবং তার পিছনে রাজকুমারীর মূর্তিটিকে দেখা যাচ্ছে এবং পাশে ওই ময়না পাখিটি বসে আছে। কে তুই এখানে? তুই কি করে এলি? রমেশ বুদ্ধি করে একটু ছলনার আশ্রয় নিল। আমি হলাম রমেশ। আমি এই জঙ্গলে এসে পথ ভুলে গেছি, তাই আমি বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব, তাই ভুল করে এই গুহায় ঢুকে পড়েছি। ঢুকে যেহেতু পড়েছিস, সেহেতু আর তো তুই এই গুহা থেকে কোনোদিনও বেরোতে পারবি না। কারণ এই গুহায় যে একবার ঢোকে, সে আর কোনোদিনও বাইরে বেরোতে পারে না। তাই তুইও আর বাইরে বেরোতে পারবি না। আমি বুঝতে পারিনি রাক্ষস তুই, আমি সত্যিই বুঝতে পারিনি যে এটি তোমার গুহা। না হলে আমি কখনোই এই গুহায় ঢুকতাম না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তো তোমাকে আর এই গুহা থেকে বের হতে দেব না। তুমি যতই বলো না কেন, আমি তোমাকে আর এই গুহা থেকে বের হতে দেব না। এবার তুমি আমার শিকার হয়ে যাবে। কি বলছেন রাক্ষস মহারাজ? আপনি আবার মানুষ খান? না না, আপনাকে তো মানুষ খাওয়া মানায় না। আপনি রাক্ষস হয়ে যদি মানুষই খান, তাহলে আপনার রাক্ষসের মর্যাদা কোথায় থাকে? তোমার তো জঙ্গলের হিংস্র প্রাণীদের খাওয়া উচিত, যাদের তোমার সঙ্গে যায়। আর একটি মানুষ কি বা করতে পারবে তোমার সাথে? তুমি তাকে যদি খেয়ে নাও, তাহলে সে তার প্রতিবাদও করতে পারবে না। তাহলে তোমাদের রাক্ষসের মর্যাদা তো থাকে না, তাই না? রাক্ষস তার মনে মনে একটু ভেবে বলে, যা, ঠিক আছে, আমি তোকে আজ ছেড়ে দিলাম। যা, চলে যা তাড়াতাড়ি। কারণ আজ পর্যন্ত কেউ আমার গুহা থেকে বেরিয়ে যেতে পারেনি। একমাত্র তুমি এক মানুষ যে আমার গুহা থেকে প্রথম জীবিত বেরিয়ে যাচ্ছে। সে কি রাক্ষস মহারাজ? আমি তো চলে যাবই। তার আগে আমি আপনাকে একটু প্রণাম করতে চাই। আপনার মতো রাক্ষস হয়তো আর এই দুনিয়ায় নেই। রমেশ আস্তে আস্তে এগিয়ে যায় রাক্ষসের দিকে এবং প্রণাম করার ছলে সে তার পকেট থেকে তলোয়ারটি বের করে এক কোপেই পাশে বসে থাকা ময়না পাখিটিকে মেরে fele এবং সাথে সাথে রাক্ষসের শরীর আগুনে জ্বলতে থাকে। এ কি মানুষ? তুমি আমার সঙ্গে ছলনা করেছো, ছলনা করেছো আমার সঙ্গে। রাক্ষস চিল্লাতে চিল্লাতে সেখানেই জ্বলে ছাই হয়ে যায় এবং রমেশ এগিয়ে যায় রাজকুমারীর দিকে এবং ওই হারটি রাজকুমারীর গলায় পরিয়ে দেয় এবং সাথে সাথে একটি আলোক রশ্মির মাধ্যমে রাজকুমারী তার শারীরিক অবস্থায় ফিরে আসে। আপনি ঠিক আছেন রাজকুমারী? হ্যাঁ, আমি ঠিক আছি। জানি না তুমি কে, কিন্তু তুমি আমার জন্য যা করলে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো ভেবেছি যে আমি হয়তো আর কোনোদিন এই রাক্ষসের হাত থেকে মুক্তি পাবো না। না না, ধন্যবাদ দেবার কোনো দরকার নেই। আপনি যে ঠিকমতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসলেন, এটাই আমার কাছে অনেক। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না যে এসব হলো কি করে। আমার নাম রাজকুমারী চম্পা। আমি রূপনগর রাজ্যের রাজকুমারী। এসব ঘটনার পিছনে অনেক বড় রহস্য আছে, সে অনেক কথা। আমি তোমাকে আস্তে আস্তে সব বলছি।
কি আছে এর পিছনে, কি রহস্য লুকিয়ে আছে এই সমস্ত কিছুর পিছনে, আর কি করে বা এই রাজকুমারী এখানে পাথরের মূর্তি হয়ে এক রাক্ষসের কাছে বন্দী ছিল, এই সব রহস্যের কথা বলবো আমরা পরবর্তী ভিডিওয়। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।